নির্বাচনের ফলাফল বেরিয়েছে, যার পরিপ্রেক্ষিতে সরকার পরিবর্তন হয়েছে, নতুন রাজনৈতিক দল শাসন ক্ষমতায় এসেছে এবং পুরনোরা ক্ষমতা থেকে বিদায় নিয়েছে। সেই নির্বাচনকে কি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানানো হয়েছে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এসআইআরের কারণে আপনার বৈধ ভোটারদেরকে ভোট দিতে না দেওয়ার কারণে অনেকগুলি বিধানসভা কেন্দ্রে ফলাফল যা নাও হতে পারতো তা হয়েছে, এই রকম অভিযোগ উঠেছে। এই ভিডিওতে আমরা দেখব, এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যে সুপ্রিম কোর্টে আপনার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল সম্বন্ধে কি কি আলোচনা হয়েছে এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে কি বলা হয়েছে সেটাও দেখব। আর কি হতে পারে আগামী দিন সেটাও আমরা আলোচনা করব। কারণ হলো, বাংলায় বিধানসভা নির্বাচন শেষ, নতুন সরকার প্রতিষ্ঠিত হয়ে গেছে, নতুন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নতুন ক্যাবিনেট শপথ নিয়েছে, তারা কাজ শুরু করে দিয়েছে, বিভিন্ন সিদ্ধান্ত ঘোষণা করছে এবং মানুষ প্রত্যাশা করছে যে যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল সেগুলো এক এক করে পালন করা শুরু করবে। এগুলো সব হচ্ছে। বিরোধীরাও তাদের মতন করে নিজেদের আড়মোড়া ভেঙে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। যারা নতুন বিরোধী দল হয়েছে, 15 বছর পরে আবার বিরোধী দল হওয়া, এটা তো চারটিখানি কথা না। 15 বছরে শরীরে অনেক মেদ জমেছে, আরাম আয়েসে অভ্যস্ত হয়ে গেছে। এবার সেটাকে কাটিয়ে উঠে আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা তারা করছে। এই অবস্থাতে সুপ্রিম কোর্টের মধ্যেও একটা লড়াই শুরু হয়েছে। এই লড়াইটা আপনার আইনি লড়াই। এই লড়াইয়ে যে বিষয়গুলো এসেছে মূলত সেগুলো আমরা এখানে আলোচনা করব। আর আমরা দেখব যে এর মধ্যে কতটুকু আপনার মানে ভ্যালু আছে আর কি। এখানে বলা হচ্ছে যে 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মূলত নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং ভোটার তালিকা সংক্রান্ত বেশ কিছু গুরুতর অভিযোগ তোলা হয়েছে। দলটির প্রধান দাবি হলো, নির্বাচনী ফলাফল জনমতের সঠিক প্রতিফলন নয়, বরং এটি একটি ছিনতাই করা জনাদেশ। এটা তৃণমূলের তরফ থেকে সুপ্রিম কোর্টে বলা হয়েছে। যে অভিযোগগুলো তুলে ধরা হয়েছে সেগুলো হলো এরকম। আপনার তৃণমূলের সবচেয়ে বড় অভিযোগ হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এসআইআর বা বিশেষ ভোটার তালিকা সংশোধনের অপব্যবহার করা হয়েছে। এটা হলো তাদের বড় অভিযোগ যে এসআইআরটাকে অপব্যবহার করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, এটা তো তাদের অভিযোগ। আচ্ছা ঠিক আছে, সে তো 90 লক্ষ নাম বাদ দেওয়াটা ইত্যাদি, আদালতের হস্তক্ষেপে কিছু নাম পুনর্বহাল করা হয়েছে, আর তারপরেও একটা বিরাট সংখ্যক নাম বাদ গেছে, এটা তো ঠিক আছে, রাজনৈতিক অভিযোগ। এবার সুপ্রিম কোর্টে শুনানির সময় তৃণমূলের আইনজীবীরা যুক্তি দিয়েছেন যে অন্তত 31টি বিধানসভা কেন্দ্রে জয় পরাজয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা অনেক বেশি। 31টি এমন বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে জয় পরাজয়ের ব্যবধান আর বাদ পড়া ভোটারের আপনার সংখ্যা দুটোর মধ্যে অনেক পার্থক্য। অর্থাৎ ওই ভোটাররা ভোট দিতে পারলে ফলাফল অন্য রকম হতো, এটা হলো হতে পারতো আর কি। এটা হলো তাদের সুপ্রিম কোর্টের দাবি। তাদের অভিযোগ, কমিশন নিরপেক্ষভাবে কাজ না করে কেন্দ্রের শাসক দল বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করেছে, এটা তাদের অভিযোগ। সুপ্রিম কোর্টে একটি বিশেষ আবেদনে তৃণমূল অভিযোগ করেছিল যে রাজ্য সরকারি কর্মীদের বদলে গণনা টেবিলে অতিরিক্ত সংখ্যায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করা হয়েছে, যা পক্ষপাতিত্বের ঝুঁকি বাড়ায়, এটা তাদের অভিযোগ। তারা বলেছে ইভিএম এর কন্ট্রোল ইউনিটের ডেটা এবং ভোটের সংখ্যার মধ্যে অমিল থাকার অভিযোগ, মানে অমিল থেকেছে, এটা হলো তাদের অভিযোগ।
অর্থাৎ কন্ট্রোল ইউনিটের ডেটা এবং ভোটের সংখ্যা যেটা বেরিয়ে এসেছে দুটোর মধ্যে নাকি ডিফারেন্স। এই অভিযোগটা অবশ্য মহারাষ্ট্রে উঠেছিল। তো এছাড়া প্রতিটি গণনা কেন্দ্রের সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ জনসমক্ষে আনা এবং 100% ভিভিপ্যাট স্লিপ গণনার দাবি জানানো হয়েছে যাতে স্বচ্ছতা বজায় থাকে। 100% ভিভিপ্যাট গণনার দাবি, আর হলো সিসিটিভি ফুটেজ গণনা কেন্দ্রের। তো সেগুলো সামনে এলে কি হবে সেটা তারা বলতে পারবে। যারা দাবি জানিয়েছে তাদের হয়তো ধারণা যে সেখানে এমন কিছু চিত্র থাকবে যেগুলো সামনে এলে পরে তারা পরিষ্কারভাবে বলতে পারবে যে দেখো এই গণনা কেন্দ্রে এই ঘটনাগুলো ঘটেছে। এবার অভিযোগ, তাদের তৃণমূলের অভিযোগ হলো নির্বাচনের আগে গত 3 মাস ধরে আদর্শ আচরণবিধি চলার সুযোগ নিয়ে কেন্দ্রীয় সংস্থাগুলো এবং নির্বাচন কমিশন যৌথভাবে রাজ্যের প্রশাসনিক কাঠামো নিয়ন্ত্রণ করেছে, যার ফলে তৃণমূলের প্রার্থী ও কর্মীদের হেনস্থা করা হয়েছে, এটাও তাদের অভিযোগ। বর্তমান আইনি অবস্থা সম্বন্ধে তারা বলেছে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার বিষয়টি তারা খতিয়ে দেখবে। তবে নির্বাচনী ফলাফলকে সরাসরি চ্যালেঞ্জ জানাতে গেলে নির্দিষ্ট পদ্ধতিতে ইলেকশন পিটিশন দাখিল করার পরামর্শ দিয়েছে আদালত। অর্থাৎ জাস্ট বললেই হবে না, তার জন্য নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। ইলেকশন পিটিশন দাখিল করতে হয়। ইলেকশন পিটিশন দাখিল না করে আদালতে বললেও কোনো কাজ হবে না। তো সুপ্রিম কোর্ট এই কথা বলে দিয়েছে। এবার আপনার সুপ্রিম কোর্টে যে সমস্ত তথ্য প্রমাণ ও যুক্তি নির্ভর নথিপত্র জমা দিয়েছে বা দেওয়ার কথা জানিয়েছে তা মূলত 4টি প্রধান স্তম্ভের ওপর দাঁড়িয়ে বলা হচ্ছে। 1 নাম্বার বলছে যে তৃণমূলের সবচেয়ে শক্তিশালী যুক্তি হলো ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া। এটা হলো তাদের সবচেয়ে শক্তিশালী যুক্তি। তারা বলেছে বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে বিরাট সংখ্যক নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। তারা প্রমাণ হিসেবে বলছে যে আদালতের নির্দেশে মাত্র 32 লক্ষ নাম ফেরত এলেও বাকি প্রায় 58 থেকে 60 লক্ষ ভোটারের নাম শেষ পর্যন্ত তালিকায় ছিল না। এই ক্ষেত্রে আমার ভিন্ন মত অবশ্যই রয়েছে। কারণ হলো, আমি কথা আগেও বলেছি, ইলেকশন হওয়ার আগেও বলেছি যে এই যে বিশাল সংখ্যক নাম বাদ গেছে, এই 32-33 লক্ষ মানুষের নামকে বাদ দিলে বাদ বাকি যে 60 লক্ষ 65 লক্ষের মতন নাম বাদ গেছে, তারা তো ভাই রাস্তায় এলো না, তারা তো দাবি করলো না, তাদের তো বিষয়টা সামনে এলো না। তো সেগুলো যদি অরিজিনাল হয়ে থাকে তাহলে তো তাদের সামনে আসার কথা। কারণ প্রায় 1 কোটি মানুষের নাম বাদ যাওয়া এটা তো সাধারণ ব্যাপার না। রাজ্যের দিকে দিকে মানুষ পথে নেমে আন্দোলন করতো। সেক্ষেত্রে যাদের নাম বাদ গেছে তারা তো ছেড়ে কথা বলবে না। তো এই যে লাস্টের দিকে দেখা গেছে 32 লক্ষের মতন নাম বাদ গেছে, তাদের তো অনেককেই রাস্তায় নেমে আন্দোলন করতে দেখা গেছে, তাদের তো লম্বা লম্বা লাইন ধরতে দেখা গেছে। কিন্তু প্রথম দিকে যখন 58 লক্ষ নাম বাদ দিয়ে দেওয়া হয়, এরপরে আরও 5-6 লক্ষের মতন নাম বাদ দিয়ে দেওয়া হয়, তাদের ওই সময়ে তো প্রচুর মানুষকে রাস্তায় নামতে দেখা যায়নি। তখন তো বিরাট কোনো ক্রাই হতে দেখা যায়নি। ফলে এই যে 58-60 লক্ষের কথা বলছে, এইটা আমার কাছে তখনও মনে হয়েছিল যে আপনার হালকা ব্যাপার, এখনও মনে হচ্ছে সেমি। বলা হচ্ছে তারা 31টি বিধানসভা কেন্দ্রের তালিকা জমা দিয়েছে, যেখানে জয়ের ব্যবধানের তুলনায় বাদ পড়া ভোটারের সংখ্যা অনেক বেশি। তৃণমূলের দাবি এটিই প্রমাণ করে যে ফলাফল পরিকল্পিতভাবে প্রভাবিত করা হয়েছে। এবার আসছে আবারও পয়েন্টগুলো খুব ইম্পর্ট্যান্ট, এগুলো ভালো করে শুনবেন। বলেছে অনেক বুথে ইভিএম এর কন্ট্রোল ইউনিটে
থাকা ভোটের সংখ্যা, যেটা রেজিস্টার্ড আর কি, পরিষ্কার, এবং নির্বাচন কমিশনের দেয়া মোট ভোটের সংখ্যার মধ্যে তথাকথিত মিসম্যাচ বা অমিল খুঁজে পাওয়ার দাবি জানানো হয়েছে। যদি সত্যি সত্যি এটা হয়ে থাকে এবং এটা প্রমাণ করা যায়, তাহলে বিরাট একটা কেলেঙ্কারি আসবে, যদি সত্যি সত্যি হয়। আর যদি হেরে যাওয়ার কারণে ভাই একটা তো যুক্তি খাড়া করাতে হবে মানুষের সামনে, তার জন্য বলে দিলাম, পরে এটা প্রমাণ হলে হলো, না হলে না হলো, সেই ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। বেশ কিছু জায়গায় ভিভিপ্যাট স্লিপ গণনা এবং ইভিএম এর তথ্যের মধ্যে পার্থক্য রয়েছে বলে তারা নথিপত্র জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, এগুলো বলা হচ্ছে। এখন কতটুকু জমা দিতে পারে সেটা তো দেখার বিষয় রয়েছে। তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে যাতে ফুটেজগুলো সংরক্ষণ করা হয় এবং তদন্তের আওতায় আনা হয়। ভবানীপুর সহ বেশ কিছু জায়গায় স্ট্রং রুম খোলার সময় রাজনৈতিক প্রতিনিধিদের অনুপস্থিতি এবং অনিয়মের ভিডিও প্রমাণ দলের কাছে রয়েছে বলে দাবি করা হয়েছে। অর্থাৎ স্ট্রং রুম খোলার সময়ে বাধ্যতামূলকভাবে বিভিন্ন দলের প্রতিনিধিদের থাকার কথা, কিন্তু তাদের দাবি হলো সেখানে নাকি এটা ছিল না, তারা অনুপস্থিত ছিল, অর্থাৎ তাদেরকে বলা হয়নি, জানানো হয়নি বা গোপনে করিয়ে দেওয়া হয়েছে। গণনা কর্মীদের টেবিল পরিবর্তন এবং কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তার বিভিন্ন ভিডিও ক্লিপ সংগ্রহ করা হয়েছে। যদি সত্যি সত্যি হয়ে থাকে সেগুলো সুপ্রিম কোর্টে জমা দিলে পরে দেখা যাবে যে আদতে ঠিক আছে কিনা। দলের আইনজীবীরা সুপ্রিম কোর্টে গত 13 এপ্রিলের একটি বিজ্ঞপ্তি জমা দিয়েছেন। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে প্রতিটি গণনা টেবিলে অন্তত একজন কেন্দ্রীয় স্তরের অফিসার থাকতে হবে, মানে সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি। তৃণমূলের যুক্তি হলো রাজ্য সরকারি কর্মীদের ওপর অনাস্থা প্রকাশ করে কেন্দ্রীয় কর্মীদের দিয়ে গণনা করানোর এই সিদ্ধান্তই প্রমাণ করে যে প্রক্রিয়াটি আগে থেকেই একতরফা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় একটি 10 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেছেন। এই কমিটির সংগৃহীত তথ্যগুলো, যেমন ভোটারদের বয়ান, যাদের নাম কেটে দেওয়া হয়েছিল, এবং বুথ স্তরে হওয়া কারচুপির রিপোর্ট পরবর্তী ফ্রেশ পিটিশনে বা নতুন আবেদনে প্রমাণ হিসেবে ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ তারা বিভিন্ন জায়গায় তদন্ত করছে, তাদের মতন করে দলীয় স্তরে তদন্ত করে তথ্য সংগ্রহ করছে, প্রমাণ সংগ্রহ করছে, সেগুলোকে একসাথে করে তারা সুপ্রিম কোর্টে জমা